গুড মর্নিং। দেবলিনাস ওয়ান্ডার লাইফে সবাইকে স্বাগত। দীঘার শেষ পর্বে তোমাদেরকে কথা দিয়েছিলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শীঘ্রই দেখা করব। তো আজকে তোমাদের সেই কথাই রাখতে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে। আজকের আমার গন্তব্য হলো সিকিমের রাজধানী শহর গ্যাংটক। ছোটবেলা থেকেই ভূগোলের বইয়ের পাতা খুললে যে নামটার সঙ্গে ভীষণ পরিচিত হয়ে এসেছি, সেই জায়গায় পা রাখতে যাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। তো চলো আজকের গ্যাংটকের যাত্রা শুরু করা যাক। সময়ের সাথে সাথে সূর্যও যেন তার নিজের রং বদলে আস্তে আস্তে আরো উজ্জ্বল হয়ে উঠছে। রাস্তায় চলতে চলতে এরকম কত ব্রিজই না পেরিয়ে যাচ্ছি, হয়তো এরাও অপেক্ষা করছে কোনো এক সুপরিচিত নামের অপেক্ষায়। কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি পৌঁছাতে এর মাঝে বেশ কয়েকটি টোলগেট পড়ে, তার মধ্যে এটি একটা, যেটি বহরমপুর ফারাক্কার টোলগেট। এটা ফারাক্কা ব্রিজের আগেই কিন্তু টোলগেটটা পড়ে। বসন্তের মরশুমে ফুটে থাকা ফুল আর গাছের পাতার রং, এই দুই মিলিয়ে গাছকে কিন্তু একটা আলাদাই সৌন্দর্যায়িত করে। প্রায় 1.5 ঘন্টার জ্যাম কাটিয়ে অবশেষে এখন আমি ফারাক্কা ব্যারেজের উপরে। না জানার কারণে রাস্তা ভুলে ট্রাকের লাইনে ঢুকে গিয়ে এই বিভ্রান্তি ঘটে। এমনিতেই ফারাক্কা ব্রিজে ওঠার আগে রাস্তাতে প্রচণ্ড জ্যাম থাকে, প্রচুর গাড়ির লাইন থাকে। সেখানে রাস্তা ভুলে ট্রাকের লাইনে ঢুকে যাওয়ার কারণে আমার কিন্তু আরও একটু বিভ্রান্তিটা বেশি হয়ে গিয়েছিল। ফারাক্কা ব্রিজে ওঠার পর রেস্ট্রিকশন ফলো করে কিন্তু সবাইকেই গাড়ি চালাতে হয়। যেহেতু একই ব্রিজের ওপর দিয়ে যাওয়া আসা দুটোই হচ্ছে, সেহেতু গাড়িগুলোকে কিন্তু লাইন দিয়ে পারাপার করতে হয়। ফারাক্কা ব্রিজের বাঁ দিক দিয়ে কিন্তু ট্রেনের লাইন। ট্রেন থেকে ব্যারেজের যে দৃশ্যটা, সেটা কিন্তু অনেকটা বেশি সুন্দর, যেটা গাড়ি থেকে বসে কিন্তু অতটা সুন্দরভাবে দেখা যায় না। ট্রেনটা ছিল মালদা সুরাট এক্সপ্রেস। ট্রেন জার্নিটাও কিন্তু বেশ কমফোর্টেবল। যাই হোক, আজকে আমাদের যাত্রাপথের সঙ্গী কিন্তু এই ট্রেনটিও হয়েছিল। হ্যাঁ, হতে পারে সে খুব বেশিক্ষণের জন্য ছিল না, কিন্তু ব্রিজের ওপরে দিয়ে চলার সময় কিন্তু সে আমাদের সঙ্গীই হয়ে চলেছিল। ফারাক্কা ব্রিজের কাহিনী এখানে শেষ করে আরও কিছুটা পথ এগিয়ে পৌঁছেছিলাম পারদেশি ধাবাতে। ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি, তো পৌঁছে গেছি পারদেশি ধাবাতে। তো এখানে এখন একটু ব্রেকফাস্ট করে নেব, দেন তারপর আবার এখান থেকে রওনা দেবো। চলো দেখে নেওয়া যাক পারদেশি ধাবার ভিতরটা। প্রথমেই ডান দিকে রয়েছে রেস্টুরেন্ট এরিয়াটা, তারপরে বাঁ দিকে মিষ্টির কাউন্টার, তারপরে আবার ডান দিকে শাড়ির স্টোর। সামনে কিছুটা এগোতেই মায়ের একটা ভীষণ সুন্দর মূর্তি, বাইরে বেরিয়ে ছোট্ট গোপাল, তার পাশেই রয়েছেন তিরুপতি বালাজি আর গণপতি একসাথে। এখান থেকে বেরিয়েই বাঁ দিকে যেতেই আবার ডান দিকে টার্ন নিলে বাইরের যে এরিয়াটা, পিছন দিকটা, সেই জায়গাটা। বাইরের দিকে বেরোতেই দেখলাম কনস্ট্রাকশনের কাজের পাশাপাশি
জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখারও কিন্তু কাজ চলছে। কিছুটা এগোতেই দেখতে পারলাম সিঁড়ি দিয়ে উঠে একটা মন্দির। দেখলাম রাধাকৃষ্ণ এখানে তার অষ্টসখীকে নিয়ে বিরাজমান। কাছ দিয়ে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা দেখা যাবে আমি বলতে পারবো না, চেষ্টা করছি তোমাদেরকে এটা তুলে ধরার যাতে তোমরা দেখতে পারো। এখান থেকে নেমে পিছনের দিকে তাকাতেই দেখি বিরাট বড় বাগানে কিছু রাজহাঁস চড়ে বেড়াচ্ছে। এত কিছু দেখে মন ভালো করলেও যে কাজের জন্য আমাদের এখানে আসা সেই কাজটা কিন্তু আমাদের মেটেনি। 10টা মিনিট সময় ওখানে কাটিয়ে ফেলার পর জানতে পারলাম যিনি চা করবেন তিনি নাকি এখনো এসেই পৌঁছাননি। তো অগত্যা উপায় নেই, বেরিয়ে পড়লাম আবার এখান থেকে। ও আর একটা জিনিস তোমাদের জানাতে ভুলে গেছিলাম, এখানে যে শাড়ি কিনবে সবই কিন্তু 650 টাকা করে। চায়ের তেষ্টাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম আবার নতুন ঠিকানার উদ্দেশ্যে। চলতে চলতে এসে পৌঁছলাম জিওর পেট্রোল পাম্পে। রাস্তায় চলতে চলতে বেশ অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই এখানে জিওর পেট্রোল পাম্পে আসলাম। এসে এখানে একটু ফ্রেশও হলাম আর কিছু ভাবলাম একটু স্ন্যাক্স ট্যাক্স কিনে নেওয়া যাক, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। একটু কফি নিয়েছি, একটু টোস্ট কিনেছিলাম, এটা পারদেশি ধাবা থেকে কিনেছিলাম, প্রিঙ্কলস। তো এটা এই দিয়ে আপাতত আমাদের ব্রেকফাস্টটা একটু কমপ্লিট করছি, দেন একবারে লাঞ্চ করবো ডালখোলা পৌঁছে। ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়ি গন্তব্যের উদ্দেশ্যে। অবশেষে ডালখোলা পূর্ণিয়া মোড়ের কাছে এসে পৌঁছলেও এই দিন দুপুরের লাঞ্চটা কিন্তু আমি আর ডালখোলাতে করে উঠতে পারিনি। দুপুরের অনেকটা সময়ই প্রায় কেটে গেছিল বিস্কুট আর কেকের ওপরে নির্ভর করে। হাতে সময় ভীষণ কম ছিল, অথচ সময় মতো পৌঁছানোরও দরকার ছিল, তাই লাঞ্চটাকে স্কিপ করে দিয়েই বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। কয়েকশো কিলোমিটার পথ পেরিয়ে নীল আকাশের নিচে সবুজ চায়ের বাগান, এও যেন এক পরম প্রাপ্তি। ওপরের নীল আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো সাদা মেঘ, তার নিচে ধূসর রঙের রাস্তা, আর দুপাশের প্রান্ত জুড়ে বিস্তৃত সবুজ রঙের চা বাগান। অসাধারণ এক দৃশ্য। শহুরে যানজটকে পিছনে ফেলে আস্তে আস্তে আমি আবার প্রবেশ করছি সবুজের গহীন অরণ্যে। কি সুন্দর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পাহাড়, সবাইকে স্বাগত জানানোর জন্য। সেবক রোড দিয়ে যাওয়ার পথে প্রথমে ডান দিকে পড়ে সেবক শিব মন্দির, আর তার থেকেই কিছুটা এগিয়ে গিয়ে বাঁ দিকে পড়ে সেবকেশ্বরী কালী মায়ের মন্দির। এখানে এসে অনেকেই পুজো দেন, আবার কিছুটা সময় কাটিয়েও এখান থেকে তারপর আবার রওনা দেন। ডান দিকে চলে যাচ্ছে করোনেশন ব্রিজ। চলার পথে অনেকেই এখানে দাঁড়িয়ে তিস্তার সৌন্দর্যকে উপভোগ করেন। ডান দিকে তিস্তা তার অতি পরিচিত রং বদলে ফেলে ঘোলাটে হলুদ রং নিয়ে বয়ে চলেছে। চলতে চলতে পথে দেখতে পেলাম ওপর দিয়ে একটা রেল ব্রিজ নির্মিত হচ্ছে। পাহাড়ি পথে চলতে চলতে বেশ খিদে পেয়ে গেছে, তো ভাবলাম একটু দুপুরে লাঞ্চটা এবার সেরে নেওয়া যাক, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে, এখন প্রায় 3:30 দুপুর। তো ভাবলাম এবার একটু পেট পুজোটা করে নিই, না হলে আর চলা যাচ্ছে না। তো আজকে আমি লাঞ্চে এটাই নিয়েছি।
কোন হোটেলে এটা লাঞ্চ করতে উঠেছি আমি, সেটা আমি পরে বাইরে গিয়ে দেখাচ্ছি। আপাতত ভীষণ খিদে পেয়েছে, একটু খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। चलिए भाई, आपका क्या नाम है? My name is Minarul Sheikh from Minar- Minarul. मीनारुल। हाँ, from Kaliachok, Malda. मीनारुल कालियाचौक कमल। तो हाय, आई एम देवलीना। हाँ। तो हम कृष्णनगर से आए हैं, तो अभी जा रहे हैं। आप तो वापस जा रहे हो, हम लोग तो जा रहे हैं, देखते हैं घूमते हैं। ओके ठीक है, आप अच्छे से कर जाइए। थैंक यू सो मच। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম লাঞ্চ করে উঠে দেখাবো আমি কোথায় লাঞ্চ করেছি। তো আজকে এই হোটেলে আমি লাঞ্চ করেছিলাম। খাবার দাবার মোটামুটি অ্যাভারেজ ছিল, খুব যে ভালো ছিল সেটাও বলবো না, খুব যে খারাপ ছিল সেটাও বলবো না। আসলে খিদের পেটে সবই সহ্য হয়ে যায়। লাঞ্চ শেষে আবার বেরিয়ে পড়ি। এখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, মিনারুলের সাথে আমার দেখা হয়েছিল যে হোটেলে আমি লাঞ্চ করতে গেছিলাম সেখানে। ওর বন্ধু বান্ধবদের সঙ্গে বেড়াতে এসেছিল, আজকে ওর ফেরার দিন ছিল। তো লাঞ্চ করার জন্য ও সেই হোটেলেই ঢোকে যে হোটেলে আমিও লাঞ্চ করি। তো ওখানে আমার সঙ্গে ওর প্রথম দেখা হয়। তো ওর সঙ্গে কথা বলতে বলতে আমি জানতে পারি আজকে ও ফিরে যাচ্ছে, আর আমার গ্যাংটকে আজকে যাওয়ার দিন। আরও একটা কথা তোমাদেরকে জানাতে চাই, ওই ছিল আমার প্রথম আননোন সাবস্ক্রাইবারদের মধ্যে একজন। মিনারুলের সাথে কথা বলে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ওর কথাবার্তার মধ্যেই ছিল একটা মার্জিত ভাব। ডান দিক দিয়ে যে রাস্তাটা ওপরের দিকে উঠছে সেটা চলে যাচ্ছে কালিম্পংয়ের দিকে, আর বাঁ দিক দিয়ে সোজা রাস্তা যেটা যাচ্ছে এটা গিয়ে কানেক্ট করছে সিকিমকে। কখনো তিস্তা ডান দিকে, কখনো তিস্তা বাঁ দিকে। তার এই ডান আর বাঁয়ের খেলার মধ্যেই সে যেন সমতা বজায় রেখে চলেছে আমার সাথে। দুই রাজ্যের মাঝে যোগসূত্র একটা ব্রিজ মাত্র, এক পারে ওয়েস্ট বেঙ্গল আর এক পারে সিকিম। ব্রিজ দিয়ে চলতে চলতেই যেন দেখা যায় সিকিমের পাহাড় তার সমস্ত সৌন্দর্য নিয়ে অভ্যর্থনা জানাচ্ছে অতিথিদের। ম্যাপ দেখে যা বুঝতে পারলাম, এখান থেকে গ্যাংটকের দূরত্ব দেখাচ্ছে 38 কিলোমিটার। ব্রিজ পার করে শুরু হচ্ছে সিকিমের। ওপরের লেখাটা অন্তত সেটাই জানান দিচ্ছে। হালকা সবুজ রংটা দেখে নিচের দিকে তাকাতেই দেখলাম সেটা একটা প্লেগ্রাউন্ড। প্রচুর বাচ্চারা সেখানে খেলাধুলা করছে। ব্রিজটা পার করার পর গ্যাংটক পৌঁছানোর পথে দুটো টানেল পড়ে, তার মধ্যে এটি প্রথম টানেল। আর এটা দ্বিতীয় টানেলটা। এই দ্বিতীয় টানেলটা প্রচুর আলো দিয়ে সাজানো। এখানের আলোগুলো সাজানো রয়েছে ঠিক আমাদের জাতীয় পতাকার রং অনুসারে, প্রথমে গেরুয়া, তারপর সাদা, তারপরে সবুজ।
দিনের আলো ঢেকে গিয়ে রাতের অন্ধকার নেমে এসেছে। রাতের অন্ধকারে শহরটা যেন আরো বেশি মায়াময় হয়ে উঠেছে। আমি যে রিসর্টটা বুক করেছি এখান থেকে তার দূরত্ব ম্যাপ বলছে 14 কিলোমিটার, সময় লাগবে 45 মিনিট। ঠিক কতটা সময় লাগবে বুঝে উঠতে পারছি না, কারণ টাইমটা অনেকক্ষণ থেকেই 45 মিনিটেই আটকে আছে। তো এই 14 কিলোমিটার পথটা পৌঁছেই দেখা যাক সময়টা ঠিক কতক্ষণ লাগে। আমি কিন্তু গ্যাংটক প্রায় পৌঁছেই গেছি। গ্যাংটক শহরও কিন্তু তার প্রতিদিনকার চেনা ছন্দে অতিথিদের ওয়েলকাম জানাতে তৈরি। রাস্তায় চলতে চলতে হঠাৎই দেখতে পেলাম গাড়ির কাচের ওপরে সূক্ষ্ম সূক্ষ্ম বৃষ্টির ফোঁটার মতো কিছু পড়ছে। আরও কিছুটা পথ এগোতেই ডান দিকে দেখলাম গ্যাংটক মেফেয়ার রিসর্ট। রাতের অন্ধকারে গ্যাংটক পাহাড়ের সৌন্দর্য যেন আরো গভীর হয়ে উঠেছে। এ যেন গ্যাংটকের সৌন্দর্যের অন্যতম বহিঃপ্রকাশ। রিসর্টে পৌঁছানোর আগেই হঠাৎ করেই গ্যাংটকের বৃষ্টির অভিজ্ঞতাটা কিন্তু মন্দ ছিল না। গ্যাংটক বেড়াতে এসে বৃষ্টির অভিজ্ঞতা আমার এই প্রথমবার। তোমাদের মধ্যেও যদি এরকম কারোর কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। পৌঁছে গেছি আমার রিসর্টে। এখন বাজে 7:15। অবশেষে এতটা রাস্তা জার্নি করে আমি পৌঁছাতে পেরেছি। এই যে রিসর্টের কিছুটা দেখাচ্ছি। এখন বৃষ্টি যেহেতু হচ্ছে সেহেতু কোনোভাবেই সম্ভব হচ্ছে না যে আমি দেখাবো এটা বাইরের পুরো সিনারিওটা। এই সিনারিওটা দেখাবো আমি কালকে সকালে অবশ্যই। দেখো কি সুন্দর এখানে ফুল দিয়ে সাজানো, গাছ দিয়ে কি সুন্দর সাজানো। এটা রিসেপশন এরিয়া না। এই পোর্শনটা এন্ট্রান্স, মানে এখান দিয়ে আসতে হয়, এসে তারপর এইখান দিয়ে ভিতরে এখান দিয়ে ঢুকে নিচে গিয়ে রুম আছে, আর উপরে গেলে খাওয়ার ব্যবস্থাপনা আছে।
দেখো বাইরেটা কি সুন্দর করে সাজানো গোছানো। এখানে একটা ফাউন্টেন টাইপ করা আছে। আজকে আমার রুম, এটা এন্ট্রান্স। এখানে আছে মিরর, এই সাইড দিয়ে আছে ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউটা কি সুন্দর দেখো, অসাধারণ লাগছে এখান থেকে, অপূর্ব। এখান দিয়ে ঢুকে এখানে রয়েছে পুরো বড় একটা উইন্ডো, যেখানে সকালবেলার ভিউটা মোটামুটি ভালোই পাওয়া যাবে মনে হচ্ছে। এই যে উইন্ডো খোলার ব্যবস্থা আছে এখানে, এখন আর খুলছি না, অনেকটাই রাত হয়ে গেছে যেহেতু। এখানে আছে একটা ওয়ার্ডরোব বাঁদিকে, বিরাট বড় ওয়ার্ডরোব আছে এখানে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও ভীষণ ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই মেন দরজা, এখান দিয়ে এসে এই টোটালটা পুরো এরিয়াটা। আমি একটু বেরোচ্ছি এখন, বাইরে বৃষ্টি তো হচ্ছিল, তো হোটেলের যে সমস্ত ভাইয়েরা আছে বললো বাইরে বৃষ্টি কমে গেছে, তো একটু বেরোচ্ছি, এমজি মার্কে যাব, একটু ঘুরে আসি, দেখি কেমন লাগে বৃষ্টির দিনে এমজি মার্ক। কারণ আমি কখনোই বৃষ্টির দিনে এমজি মার্কে যাইনি, একটু যাই, একটু ইভিনিংটা ওখানে কাটিয়ে আসি। গাড়িতে বসে পড়েছি, এখন যাচ্ছি এমজি মার্কের উদ্দেশ্যে। তো চলো দেখা যাক। গাড়ি থেকে নেমে এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠলাম। সিঁড়ি দিয়ে উঠে আমি পৌঁছবো এমজি মার্গের মার্কেটে। এমজি মার্গের যে মার্কেটটা, তার সামনে আমি পৌঁছেই গেছি। একটা রাস্তা জার্নি করে রিসর্টে পৌঁছানোর পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। ভাবলাম টিফিনটা এবার করে নেওয়া যাক, তো সেই জন্য এই দোকানে চলে আসি। অর্ডার করে দিই 1 প্লেট মোমো, 1 কাপ মুগের হালুয়া আর একটা রসগোল্লা। এইগুলো দিয়েই আজকে সন্ধ্যার টিফিনটা আমি সেরে নিই। প্রথমে মোমোটা খেয়ে দেখি, মোমোটা ছিল কিন্তু বেশ সুন্দর। এরপর মুগের হালুয়াটা টেস্ট করে দেখি, সেটাও কিন্তু বেশ সুন্দর ছিল। আর রসগোল্লাটা খাওয়ার পর খুব একটা যে আমার ভালো লেগেছে তা না, অ্যাভারেজ ছিল। টিফিন করার পর বেরিয়ে পড়ি
বৃষ্টি স্নাত এমজি মার্গে ঘোরার জন্য। গ্যাংটক পৌঁছানোর পর্ব আমি আজকে এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।